সেটাই ভাই, সমস্যা কি সেটাই তো বুঝতে পারছি না। আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, কিন্তু মনে করতে পারছি না। আচ্ছা, যখন মনে পড়বে তখন বলিস। মনে পড়েছে, তোষা আপু আজ তোমাকে টেক্সট করেছে। আকস্মিক গাড়ির ব্রেক কষে ইহান, অন্তর হকচকায়। ইহানের দিকে তাকিয়ে দেখতে পায় বড় বড় নিঃশ্বাস নিয়ে স্টিয়ারিং এর দিকে দৃষ্টিপাত করে রেখেছে সে। ওই পাথর কঠিন মানুষটা হঠাৎ যেন আরো কঠিন হয়ে গিয়েছে। অন্তর একটা ফাঁকা ঢোক গিলে বলে, ভাই। বলো খার। চোয়াল শক্ত হয়ে গিয়েছে ইহানের। অন্তর বলে, দিয়েছি ভাই, তখনই দিয়েছি। বলল আপনাকে একটা বার সরি বলতে চাই। আপনার ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করা পসিবল হচ্ছে না, তাই আমাকে। ইহান হাত দিয়ে ইশারা করে চুপ করিয়ে দেয়। চওড়া কপালের পেশি টনটন করছে। এই বিষয়ে আর একটা কথাও শোনার জন্য সে ইচ্ছুক নয়। আশেপাশে তাকিয়ে কণ্ঠস্বর স্বাভাবিক করে বলে, চল বাড়ি ফিরে যাক। গাড়ি ঘুরিয়ে নেয় শহরের দিকে। প্রায় 7 কিলোমিটার দূরে চলে গিয়েছিল আজ। কিছুক্ষণ পরে আবারও গাড়ির ব্রেক হুট করে কষে দেয় সে। অন্তর ইহানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কি হলো ভাই? ইহানের দৃষ্টি গাড়ির লুকিং মিররে। অন্তর ইহানের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে বলে ওঠে, আরে বাস, এ তো হুমকি ধামকি আপা। এখানে কি কামের? প্রেরণার ধৈর্য শক্তি দারুণ। সে সহজে মেজাজ হারায় না, কিন্তু আজ ভীষণ উত্তেজিত লাগছে তাকে। রাত 12টা প্রায়। এই শুনশান এলাকায় এসে স্কুটিটা খারাপ হতে হলো। আজ গিয়েছিল রেস্তোরাঁ ম্যানেজার সাব্বিরের অসুস্থ বউকে দেখতে। সেখান থেকে সমস্যা কি? ফিরতেই এত রাত। এদিকে ফোনের চার্জ শেষ। উবার ডেকে প্রীতমকে ফোন করার আগে ফোনটা সুইচ অফ। নিশ্চয়ই ওরা সবাই টেনশন করছে। মেজাজ পুরোপুরি হারিয়ে স্কুটি ধরে একটা ঝাঁকুনি দেয় সে। ইহান লুকিং মিররে তার দিকে তাকিয়ে। অন্তর কিছু বলতে যাবে, তখনই গম্ভীর স্বরে বলে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করে সমস্যা কোথায়। খেপেছেন ভাই? অযাচিতভাবে হেল্প করতে গেলে সন্দেহ নিয়ে তাকিয়ে 14টা প্রশ্ন করে কথা শুনিয়ে দেবে। এই এলাকাটা মহিলাদের জন্য সেফ না। আশেপাশে 3 কিলোমিটার কোনো বসতি নেই, পুলিশ চেকপোস্টও নেই। জাগিয়ে দেখ, শুধু জানতে চাইবি কোনো হেল্প লাগবে কিনা। ভাই থাপ্পড় মারবে, আপনি যান। ইহান তাজুয়া শান্ত চোখে অন্তরের দিকে তাকাতেই অন্তর ঢোক গিলে বলে, যাচ্ছি। গাড়ি থেকে নেমে 2 গালে হাত চেপে অন্তর এগিয়ে যায়, যেন ওই ভদ্রমহিলা থাপ্পড় না মারতে পারে। একটা নীল রঙের গাড়ি এসে কিছুটা সামনেই থেমেছে। প্রেরণা দেখেছে, কিন্তু বিশেষ পাত্তা দেয়নি। কিন্তু যখনই দেখেছে গাড়ি থেকে একটা ছেলে নেমে তার দিকে এগিয়ে আসছে, তখনই সে সতর্ক হয়ে টান হয়ে দাঁড়ায়। পার্স থেকে একটা ছোট চাইনিজ নাইফ বের করে আঁচলের নিচে হাত লুকায়। উল্টাপাল্টা কিছু করতে এলে এক পোঁচ মারবে। অন্তর প্রেরণার কাছে এগিয়ে আসতে প্রেরণা কর্কশ গলায় বলে, কি চাই? আপনার কি কোনো হেল্প লাগবে? তাতে আপনার কি? ধমকে উঠে প্রেরণা। অন্তর ঘাবড়ে বলে, না মানে, ভাই পাঠিয়েছে, জায়গাটা ভালো না। কোন ভাই? কোথাকার ভাই? ইহান তাজওয়ার মির্জা। আমতা আমতা করে বলল অন্তর। প্রেরণা একটু দমে যায়, ঘাড় ঘুরিয়ে গাড়িটার দিকে তাকায়। এজন্যই গাড়িটা চেনা চেনা লাগছিল। অন্তর বিনয়ের সাথে বলতে থাকে, হেল্প লাগবে আপা? প্রেরণা মাথা ঝাঁকিয়ে বলে, না, ক্যাব বুক করেছি, আসছে পথে। থ্যাংক ইউ আপনাদের। ওহ ওকে। অন্তর গাড়ির দিকে ফিরে যায়। প্রেরণা বিরক্ত হয়ে আশেপাশে তাকায়। এখনো ক্যাবটা আসছে না কেন? মেজাজের খেই হারিয়ে স্কুটিতে একটা লাথি মারে সে। ইহান লুকিং মিররে প্রেরণার কাণ্ড দেখতে থাকে। অন্তর এসে গাড়িতে বসে বলে, গাড়ি স্টার্ট করেন ভাই, ওনার ক্যাব আসতেছে। ইহান গাড়ি স্টার্ট করতে করতে আরো একবার মিররে তাকায়। প্রেরণা দ্বিতীয় দফায় লাথি বসায় তার সাধের স্কুটিতে। ইহান সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, বেচারা স্কুটি। আজকে ইনায়া মির্জাকে একটু কর্মঠ মেয়ে মনে হচ্ছে। বাড়িতে তার বান্ধবীরা এলো, তাই চেষ্টা করছে নিজের হাতে সবটা করার। মির্জা বাড়ির মেয়ে হিসেবে ইনায়া কাজে কর্মে ইনশিরাত থেকে চালু এবং আগ্রহী। খানিকটা স্বাস্থ্যবতী হওয়াতে অল্পতে হাঁপিয়ে ওঠে এই যা। ইনশিরার দৌড় চা কফি পর্যন্ত হলেও ইনায়া শখের বসে এটা ওটা রাখতে গিয়ে বেশ ভালো দক্ষতা অর্জন করেছে। বান্ধবীদের জন্য ডেজার্ট আইটেম তৈরি করছিল ইনায়া। আজ বাড়িতে ইনায়ার 5 বান্ধবী এসেছে। মধ্যাহ্নভোজের ঝামেলা চুকিয়ে সবাই দোতলায় উঠেছে। ইনায়া কিচেনে ব্যস্ত তার স্পেশাল আইটেম নিয়ে। রান্নাঘরে আলো ঢুকে বারবার বলেছে সে করে দেবে, কিন্তু ইনায়া রাজি হয়নি। দুপুর তখন 2টো। ইনশিরা হাই তুলতে তুলতে কিচেনে আসে। সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমিয়েছে সে। ফ্রিজ থেকে একটা গ্রিন অ্যাপেল বের করে কামড় বসে লোয়ার কিচেন ক্যাবিনেটের উপর উঠে বসে। আলো নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, ছোট বোনের থেকে শেখ, কত কাজ জানে। তো লজ্জা করে না এসব দেখলে? লজ্জা? মাম্মা লজ্জা কেন হবে? কাজ ছেড়ে এই মোটি কটা মেডেল পেলো বলো তো? ইনায়া আপুর দিকে রাগি চোখে তাকায়। ইনশিরা হেসে বোনের গাল টেনে দিয়ে বলে, আমার অ্যাংরি পার্ট। আলো ইনশিরার হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে ধুয়ে দিয়ে বিরক্তির সহিত বলে, ধুয়ে খানা মা, তোকে নিয়ে আমি কোথায় যাব?
আপাতত আমার রুমে, মাথা টিপে দিবে আমার। চলো, মাথা ছিঁড়ে যাচ্ছে যেন মাম্মা। ইনা অবাক হবার ভান করে বোনকে বলে, এই আপু, কোথায় যাচ্ছিস? ওরা সবাই এলো, তুই নিজের মতো থাকবি? নিজের মতো থাকবো না তো কি করব? তোর বান্ধবীরা কি আমার সাথে আড্ডা দিতে এসেছে? ওরা তো আসে অন্য কারণে। গাছারা ভাব নিয়ে বলল ইনশিরা। ঋতু তখন রান্নাঘরে ঢুকে আলো ইনশিরার কথায় বলে, ওরা অন্য কারণে আসে মানে? ইনশিরা আপেল চিবুতে চিবুতে বলে, যে বাড়িতে দুটো সুদর্শন ছেলে আছে, সে বাড়িতে আমার আর ইনুর বান্ধবীদের আনাগোনা একটু বেশিই হবে, তাই নয় কি মাম্মা? আলো হাসে মেয়ের কথায়। ইনা আশেপাশে তাকিয়ে বলে, আসতে বলো না। আর মোটেও না, ওরা আমাকে দেখতে এসেছে, অমন কিছু নয়। তোকে বলছে, তুই বেশি জানিস। যা গিয়ে দেখ, সবকটা বড় দাদানকে এক ঝলক দেখার জন্য কিরকম মরিয়া, ইঁচড়ে পাকার দল। আহ ইনশিরা, এভাবে বলবি না। মায়ের কথায় ইনশিরা চুপ হয়ে যায়। ঋতু ইনশিরার দিকে তাকিয়ে বলে, মেয়েগুলো আমার ছেলেদের দেখার জন্য আসে। মেজমা, যাও গিয়ে দেখো কোনটা পছন্দ হয়। মোট 5 জন এসেছে, ওদের মধ্য থেকে ফটাফট 2 জনকে পছন্দ করে ফেলো। ইনা তার আপুর কথায় বিরক্ত হয়, কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইনশিরা বোনকে বলে, বিশ্বাস হয় না তো? যা গিয়ে দেখ, দাদানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সবকটা, যা। ইনা মুখে চবর্গীয় শব্দ করে ডেজার্টের ট্রে নিয়ে দোতলায় উঠতে থাকে। ইনশিরা হাসছে। আলো মেয়ের মুখের দিকে তাকায়, মাথায় হাত বুলিয়ে বলে, কি অবস্থা করেছিস নিজের? তুই এত অগোছালো। একটু পরিপাটি হয়ে থাকলে কি হয় তোর? একটু পরিপাটি হয়ে থাকলে কি হয় তোর? একটু ক্রিম লাগাতে পারিস তো? মুখটা তো একটু ফেস ওয়াশ দিয়ে ধোয়া যায়। সব সময় ছেলেদের মতো হাব ভাব। যা তেলের বোতল নিয়ে আয়, চুলগুলো ঝাউবন হয়ে গিয়েছে। শান্তিনীরের পুরনো দালানের সাথে সংযুক্ত নতুন একতলা ভবনের ছাদে বিশাল বড় সুইমিং পুল। ইহানের যখন 14 বছর বয়স, ইরফানের 8, ইনশিরা 7 আর ইনাও খুব ছোট। তখন সামিন এই সুইমিং পুলটা করেছিলেন ছেলে মেয়েদের জন্য। পুরনো ভবনের দোতলার লিভিং রুম সংলগ্ন পুরনো বারান্দা দিয়ে নতুন দালানের টেরেসের প্রবেশপথ। আজ ছুটির দিন। ইহান তাজওয়ার সকাল থেকে বাড়িতে। অবশ্য বাড়িতে সে নিজের মতোই থাকতে পছন্দ করে। সব ছুটির দিনগুলো দুপুরে কাটে তার সুইমিং করে। পুল সাইডের একটা টেবিল থেকে ওয়াচটা তুলেন সময় দেখে ইহান। দুপুর 2:15। 1 ঘন্টা সুইমিং করার পরিকল্পনা তার। ওয়াচটা রেখে টেবিলের উপর থেকে ডাবের পানির গ্লাসটা তুলে চুমুক বসায় ইহান। গ্লাসটা খালি করে টেবিলে রেখে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে থাকে সে। পুরনো দালানের দোতলার বারান্দায় দরজার আড়াল থেকে 5 জোড়া চোখ উৎসুক নজরে দেখছিল ইহান তাজওয়ার মির্জাকে। ইহানের প্রত্যেকটা স্টেপে একটা করে হার্টবিট মিস করে ফেলছে তরুণীর দল। নিধি নামের মেয়েটা বুকে হাত চেপে ধরে রুশফির কাঁধে মাথা এলিয়ে দিয়ে অস্ফুটে বলল, ভাই আমাকে ধর, আমি পড়ে যাব। 5 জোড়া চোখে বিস্ময়। কাছ থেকে লোকটাকে এভাবে দেখেনি কখনো। সবসময় পাঞ্জাবি অথবা শার্টে দেখেছে। আজকে টি শার্ট আর 3/4 প্যান্টে এমন ইস্পাতের মতো দৃঢ় লম্বা পুরুষটি তাদের দৃষ্টি আটকে রেখেছে নিজের দিকে। এক অদম্য কৌতূহল তাদের চোখে মুখে লোকটাকে নিয়ে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেষে ইহান পুলে নামার প্রস্তুতি নেয়। গায়ের ধূসর রঙের টি শার্টটা খোলার নিমিত্তে পেটের দিক থেকে কিছুটা উপরে তুলতে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা তরুণীদের মুখ হা হয়ে যায়। তখনই পেছন থেকে ইনা হতভম্ব হয়ে বলে, তোরা এখানে? 5 জন তরুণী হকচকিয়ে যায়। রুশফি দরজার পর্দা সহ কেঁপে উঠে হুড়মুড় করে নিচে পড়ে যায়। তার গায়ের সাথে এলিয়ে থাকা নিধি পড়ে তার গায়ের উপর। তৎক্ষণাৎ রুশফি আর্তনাদ করে উঠতে ইহান ঘুরে দাঁড়ায়। টি শার্টটা কেবল সে খুলতেই নিচ্ছিল, থেমে গিয়ে বারান্দার দরজার দিকে ঘুরে তাকাতে সে হতভম্ব হয়ে নিজের পেট ঢেকে ফেলে। ইনার 5 বান্ধবী অপ্রস্তুত হয়ে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। ইনা চোখ সরু করে সবাইকে দেখছে। তার মানে আপু যা বলেছে সব সত্যি? সব কটা তার বড় দাদানের দিকে কোন নজর দেয়? ইহান চোখ বড় বড় করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখছে। কিছু মুহূর্ত পরে রাশভারী কণ্ঠে গমগম করে উঠে, কি সমস্যা বাচ্চারা? কথাটা ধমকের মতো লাগলো তাদের কাছে। 5 জন শুধু মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় কিছু না। ইনশিরা মাকে চাপড়ে ধরে দাঁড়িয়ে আছে। আলো মিছিমিছি বিরক্ত হবার ভান করে বলে, সার না মা, হাতে অনেক কাজ। তো এইমাত্র বললে কেন মাথায় তেল দিয়ে দিতে চাও? তখন কাজ ছিল না। যা এখন পড়তে বস। অলস দুপুর। ইনশিরা মাকে জড়িয়ে ধরেই তার মেজ মায়ের সাথে কিচেনে টুকটাক কথাবার্তা বলছিল। হঠাৎ করে কলিং বেল বেজে উঠতে আলো বলে, যা, তোর পাপা এলো বুঝি, যা গিয়ে দরজা খুলে দে। ইনশিরা এগিয়ে যেতে আলো তেতে উঠে বলে, এই গায়ে ওড়না কই তোর? ওড়না জড়িয়ে নে।
ইনশিরা যেন মায়ের কথা শুনলই না। গায়ে একটা ওভারসাইজ পুরনো টি শার্ট, যাতে বেশ কয়েকটা ফুটো হয়েছে। ইনশিরা বাড়িতে এসব পরে আরাম পায়। জামা যত পুরনো, আরাম তত বেশি। টি শার্টের সাথে একটা অ্যাংরি বার্ডের কার্টুন আঁকা ঢোলা ট্রাউজার পরিহিত, মাথার চুলগুলো এলোমেলো, সকাল থেকে চিরুনি বসায়নি চুলে এমন মনে হচ্ছে। চোখের নিচে কালি, মাথা চুলকাতে চুলকাতে আর হাই তুলতে তুলতে গিয়ে সদর দরজা খুলে দিয়েই বলে, হাই পাপা। ইনশিরার মুখ হা হয়ে গিয়েছে। সামিন মেয়েকে দেখে হকচকা। ইনশিরা মুখ হা করে এক পলক পাপাকে দেখে আরেক পলক পাপার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। কিছু মুহূর্ত তিনজনের দিকে বোকার মতো করে তাকিয়ে থাকে। তারপর ইনশিরা দৃষ্টি ঘুরিয়ে নিজের দিকে তাকাতে এক লাফে 3 পা পিছিয়ে যায়। মুইন ফরাজি তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিয়েছে। সামিন তার কন্যার পাগড়ি বেশ দেখে ভীষণ হতাশ। না একটু রূপচর্চা করবে, না একটু পরিপাটি হয়ে থাকবে। ইনশিরা আবারও মাথা তুলে মুইন ফরাজির দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে ফেলে। সামিন নিচু গলায় মেয়েকে বলে, আম্মা জায়গা দিন, আমরা ভেতরে ঢুকবো। বাবার কথা ইনশিরা এক লাফে লবি থেকে সরে দেয়ালের পাশে দাঁড়ায়। সামিন মুইনের দিকে তাকিয়ে বলে, এসো বাবা। মুইন ফরাজি চুপচাপ মাথা নিচু করে সামিন ইয়াসার মির্জার পিছু পিছু অন্দরমহলে প্রবেশ করতেই ইনশিরা নিজের দিকে আবারও তাকায়। তার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে এক দৌড়ে সিঁড়ি বেয়ে সে দোতলায় চলে যায়। ইনায়ার 5 বান্ধবী ইহানের কঠিন দৃষ্টি থেকে সরে দাঁড়ানোর জন্য ছটফট করছে। লোকটা যতটা সুদর্শন ততটাই কড়া শুনেছে তারা। ইনায়া সবাইকে তাড়া দিয়ে বলে, এখানে কি করছিস? আয় রুমে আয়, আমি ডেজার্ট নিয়ে আসছি। 5 জন চুপচাপ লজ্জিত ভঙ্গিতে হেঁটে ইনায়ার ঘরের দিকে যেতে নেয়। ইহান গিয়ে ধপ করে বারান্দার দরজা আটকিয়ে দেয়। তারপর টি শার্ট খুলে পুলে নামে। আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। হেরে গলায় গাইছিল ইরফান মির্জা। নিজে নিজে অদ্ভুত একটা সুরে লাইন দুটো বারবার রিপিট করছে। পুরুষালী কর্কশ কণ্ঠস্বরে দোতলার ছাদের সিঁড়ির কাজটা ভারী হয়ে উঠেছে। ধূপধাপ আওয়াজ হচ্ছে সিঁড়িতে। গানটা গাইতে গাইতে ছাদ থেকে দোতলায় নেমেছে ইরফান মির্জা। সিঁড়ির নিচের ধাপে পা রাখতে সে মুখোমুখি ইনায়ার 5 বান্ধবীর। এবার তাদের মুখ আরো বড় হা হয়ে যায়। ইরফানের অবস্থা আরো বেহাল। সে শুধুমাত্র একটা ব্রাউন রঙের 3/4 প্যান্ট পরে আছে। 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছে। শরীরে আর একটা সুতোও নেই। সবাই থম মেরে দাঁড়িয়ে আছে। ইনায়া প্রচন্ড বিরক্ত হয়ে পেছনে থেকে তার বান্ধবীদের বলে, এই তোরা রুমে ঢুকবি? দ্বিতীয়বারের মতো লজ্জিত হয়ে সবাই ইনায়ার রুমে ঢুকে। ইরফান কপাল কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। ইনায়া নিচু স্বরে দাঁতে দাঁত চেপে মেজ দাদানকে বলে, দাদান প্লিজ 1 ঘন্টা একটু নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকতে পারবে? ইরফান গম্ভীর কণ্ঠে বলে, কেন, তোর কথায়? ইনায়া ভীত হয়ে বলে, আচ্ছা রুমে ঢুকে বসে থাকতে হবে না, আলমারিতে অনেকগুলো টি শার্ট আছে, একটা বের করে পরো প্লিজ। কথাটা বলে ইনায়া ঘরে ঢুকে পড়ে। ইরফান নিজের দিকে তাকায়। এতক্ষণে সে বুঝতে পারলো মেয়েগুলো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কেন। সে বাঁকা হেসে বিড়বিড় করে বলে, ইচ্ছে পাকার দল। তারপর আবারও গান গাইতে গাইতে হেলে দুলে নিজের রুমের দিকে যায়। আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। আলো স্বামীর ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসে স্বামীর সামনে দাঁড়াতে অবাক হয়ে যায়। স্বামীনের পাশে সুদেহী সুন্দর চোখের পুরুষটিকে দেখে স্বামীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। স্বামীন হেসে বলে, চিনতে পারলি না? আলো অস্ফুটে বলে, মইন। মুইন বিনয়ী হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন মিষ্টি আন্টি? আলো এগিয়ে এসে হাত উঠিয়ে মুইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিনতেই পারছি না বাবা, এতটা বদলে গেছো তুমি। ইনশিরা দোতলায় উঠে নিজের ঘরে ঢুকে চুপচাপ বসেছিল। তারপর মাথা তুলে আয়নায় নিজেকে দেখে তার নিজেকে নিজের কাছে একেবারে সদরঘাটে জমিলা পাগলির মতো লাগছে। আজ প্রেস্টিজ বলে কিছুই থাকলো না। তাতে কি, ওই লোকটা তাকে পাগল ভাবলেই বাকি। একটা বাইরের লোক। এসব ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়েছে ইনশিরা। ইনায়াপুর রুমের দরজায় দাঁড়িয়ে বলে, আপু বল। ওরা এসেছে তো, আসো না গল্প করবে। ইনশিরা বোনের কথায় উঠে দাঁড়ায়। তারপর ইনায়ার পিছু পিছু তার ঘরে যায়। ইনায়ার 5 বান্ধবী ইনশিরা আর ইনায়ার সাথে আড্ডা জমিয়েছে বেশ। সবার খুব কৌতূহল ইনশিরাদের বাড়ির মানুষগুলো নিয়ে। ওরা 51বর্তী পরিবার কিনা, যা এই যুগে বিরল। ইনশিরা আর ইনায়া সবার বিবরণ দিয়ে যাচ্ছিল। এ বাড়ির কোন সদস্য কেমন প্রকৃতির ইত্যাদি আরো অনেক কিছু। কথায় কথায় নিধি কৌতূহলী হয়ে বলে ওঠে, তোমাদের বড় দাদান কি নির্বাচন লড়বে? সেদিন আমার ড্যাডকে বলবো। শিওর না, তবে ধরা যায়। ইনশিরা উত্তর দেয়। ইহানকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিচ্ছে ইহানের ব্যাপারে। হুট করে সাইমা বলে ওঠে। কথাটা সম্পূর্ণ করতে পারলো না সাইমা। ইনশিরার ইনায়ার সরু চোখে কঠিন দৃষ্টি দেখে সে মিইয়ে যায়। কথা ঘুরিয়ে বলে, না মানে বড় দাদান ভীষণ হট মেজাজি, তাই না? ইনশিরা পুরোটাই বুঝতে পেরেছে। সে হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে,
খুব 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 রাগী, ধারে কাছেও ঘেঁষবে না, খবরদার। দাদানের কথায় কথায় মানুষ তুলে আছাড় মারার অভ্যেস। নিধি একটা ঢোক গিলে বলে, তা কেন? দাদান আর্মিতে ছিল জানো না? ওই হাতে কত লোককে ঠুসঠাস মেরেছে, তাই অভ্যেস হয়ে গিয়েছে। রুশফি দাঁত বের করে বলে, আপু মাইন্ড করো না, ওনাকে দেখলে আমার কেন জানি একটা গান মনে পড়ে যায়, ওই যে সোলজার সোলজার মিঠি মিঠি বাতে বলকার দিল কো উড়াল লে গয়া। ইনশিরা রুশফির দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা তাই, কিন্তু আমার বড় দাদানের মুখ থেকে মিঠা কথা বেরোই হয়। রিন্তু অনেকটাই সাহস সঞ্চয় করে ইনশিরাকে বলে, আচ্ছা ওনার কোনো গার্লফ্রেন্ড নেই আপু? দাদানের? না নেই, দাদান তো বিয়ে করবে, বাড়ি থেকে মেয়ে দেখছে দাদানের জন্য। সবাই আরো বেশি কৌতূহলী হয়ে উঠেছে। সাইমা বলে ওঠে, কেমন মেয়ে পছন্দ তোমার দাদানের আপু? ইনশিরা তেরছা নজরে সাইমাকে দেখে নিয়ে বলে, দাদানের পছন্দ? আমরা তো 24-25 বছর বয়সী মোটামুটি মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে খুঁজছি। রিন্তু অবাক হয়ে বলে, কেন এই বয়সী কেন? এর থেকে কম বয়সী হলে অসুবিধা কোথায়? অসুবিধে আছে, দাদানের কাছে এর থেকে ছোট মেয়েদের বাচ্চা মনে হয়, সে বাচ্চার সাথে সংসার করতে আগ্রহী নয়। ইনা এতক্ষণ বোন আর বান্ধবীদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে সাব বুঝতে পেরেছে আপু তার বান্ধবীদের জ্বালাতে চাইছে। রিন্তু সহ বাকি মেয়েদের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল মনে হচ্ছে। আফসোস হচ্ছে তাদের, তাদের বয়সটা একটু বেশি অথবা ইহান তাজরের বয়সটা একটু কম হলে কি বেশি ক্ষতি হয়ে যেত। রুশফি হঠাৎ বলে ওঠে, আর তোমার মেজো দাদানো কি অল্প বয়সী মেয়েতে অ্যালার্জি আছে আপু? ইনশিরা হাসি চেপে রেখে গম্ভীর কণ্ঠে বলে, না না, অ্যালার্জি কেন থাকবে, ওর তো 5টা গার্লফ্রেন্ডই তোমাদের বয়সী। ইনা পেট চেপে নিশ্চুপ হাসতে থাকে বোনের কথায়। 5 বান্ধবী বিস্ময়ে হতবাক হয়ে যায়। রুশফি হতভম্ব ভাব নিয়েই বলে, ওনার গার্লফ্রেন্ডও আছে, তাও 5টা? ইনশিরা গম্ভীর মুখে মাথা নাড়ে। দ্বিতীয় দফায় সবার হৃদয় ভেঙে যায়। ইনশিরা সবার দিকে ডেজার্টের বাটি এগিয়ে দিতে দিতে বলে, সে কি, খাচ্ছ না কেন, খাও। তখনই সামিনিয়াসার ইনার ঘরের বাইরে দাঁড়িয়ে নম্র স্বরে ডাকে, আমা। ইনশিরা উঠে দাঁড়ায়, ঘরের বাইরে এসে বলে, কিছু বলবে পাপা? আমা চলেন, আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে কেন পাপা? অবাক হয়ে বলে ইনশিরা, বাড়িতে মেহমান এসেছে, তাকে একটু আপ্যায়ন করতে হবে না? কিন্তু পাপা আমি। হ্যাঁ তুমি, ছোট কাজ আমা করবে আবার চলে আসবে। তোমার মেজমের হাত পড়েছে, সে তো করতে পারবে না। জোনাকি আজ আসেনি, তোমার মামা একা একা কদের সামলাবে? ইনশিরার কাজ করতে অসুবিধা নেই, তবে সে যার পর নেয় অবাক তার পাপা তাকে কখনো কোনো কাজ বলেনি। আজ কি হলো? সে মাথা নেড়ে অস্ফুটে বলে, চলো যাচ্ছি। সামিন নিজের মেয়ের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, এভাবে যাবে মা এই বেশে? ইনশিরা দ্বিতীয়বারের মতো অবাক হয়ে বলেছি, তখন তো তোমার মেহমান এই বেশেই আমাকে দেখলো, তাতে কি? সামিন হেসে বলে, তখন দেখেছে বলে এখনো যেতে হবে? ইনশিরা খানিকটা বিরক্ত হয়ে কাটকাট বলে, তুমি আমার ড্রেস নিয়ে কেন পড়েছো পাপা? এমন ভাবে বলছো যেন আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। সামিনিয়াসা থতমত খেয়ে যায় মেয়ের কথায় নিচু স্বরে বলে, এমন কিছু না আম্মা। কি বলো তো, বাইরের একজন মানুষ এসে দেখলো আমাদের বাড়িতে একজন দরবেশ ঘুরছে, তখন তাকে কিভাবে বিশ্বাস করাই এই দরবেশ আমার আদরের মেয়ে, এবং আমি তাকে প্রচুর ড্রেস কিনে এনে দিই, তবু এই পাগল মেয়েটা ফুটাছাড়া জামা পরে থাকে। বাবার কথায় ইনশিরা লজ্জিত হয়ে হাসে। সামিন মেয়ের দিকে তাকিয়ে বলে, ভদ্র দেখে একটা সালোয়ার কামিজ পরে চুলটা আশ্রে সামনে আসেন আম্মা, যান। পাপা চলে যেতে ইনশিরা নিজের ঘরে ঢুকে আলমারি ভর্তি তার সালোয়ার কামিজ, যা সে কখনো ছুঁয়েও দেখে না। সেখান থেকে একটা নীল সাদার কম্বিনেশনের সালোয়ার কামিজ পরে চুলটা আশ্রে ক্লাচার দিয়ে আটকে ওড়নাটা ভদ্রভাবে গায়ে জড়িয়ে নিয়ে বুকের উপর আড়াআড়ি করে দেয় ওড়নাটা। তারপর হাতের ফোনটা বিছানার উপর রেখে নিচতলায় যায়। নিচতলায় গিয়ে ইনশিরা দেখতে পায় মুইনকে বসিয়ে আলো আর ঋতু গল্প করছে। যাই হোক, ইনশিরার কাজ করতে অসুবিধা নেই, এমনিতেও বাড়ির কোনো কাজে সে হাত লাগায় না। সে এগিয়ে যেতেই আলো ইনশিরাকে বলে, এদিকে আয়, এই লোকটাকে চিনতে পারলি? ইনশিরা একটা ঢোক গিলে নেয়। চিনতে পারবে না? এই লোক তো সেই খরুসটা। ইনশিরার কানের কাছে এখনো বাজছে সেই ধমক। So-called Papa ki pori. I don't wanna know your papa's name. Okay? একে এই দৈত্যের মতো ধারালো কণ্ঠের মালিককে কিভাবে ভুলবে ইনশিরা? সেদিনের কথা মনে পড়তে ইনশিরার মনে অন্য আতঙ্ক এসে বাসা বেঁধেছে। এই লোক মাম্মাকে বলে দেয়নি তো সেদিনের কথা? তাহলে আজ ইনশিরার হচ্ছে। আলো আবারও বলে, আমিও বোকা, তুই তো চিনতে পারবি না, তুই তো তখন একেবারে পুচকু ছিলি।
ইনশিরা মামার কথা বুঝতে পারছে না কিছু। তার কি এই লোককে চেনার কথা? কিভাবে? মুইন এবার ইনশিরার দিকে এক পলক তাকায়। রীতিমতো বেশভূষা পাল্টে ভদ্র হয়েছে দেখে তার খানিক হাসি পায়, কিন্তু সে মুখভঙ্গি স্বভাব সুলভ গম্ভীর রেখে বসে থাকে। আলো ব্যস্ত হয়ে পরে মুইনের সাথে আলাপ জুড়ে দিতে ইনশিরা নিচু স্বরে বলে, মাম্মা টেবিল সেট করব? হ্যাঁ হ্যাঁ কর, তোর পাপা ইহান আর মইন খাবে, একটু পর ওর বেরোতে হবে। ইনশিরা আর চোখে মুইনকে দেখে ভাবার চেষ্টা করে। কে এই লোক? ওয়াল ক্যাবিনেট থেকে ডিজাইনার ডিনার সেট নামিয়ে টেবিল সেট করে সে। ঋতু উঠে এক হাতে রান্নাঘর থেকে বাটিতে খাবার নিয়ে এসে টেবিলে রাখতে ইনশিরা তার মেজমাকে নিচু গলায় বলে, ঋতু আচ্ছা মেজমা, কে এই লোক? বলে, চিনতে পারিসনি? চেনার কথাও না। ও থানা রোডের এতিমখানার একজন সদস্য ছিল। তুই খুব ছোট থাকতে তোকে তোর দাদানদের সাথে নিয়ে প্রায় যেত ভাইয়া ভাবি। 15 বছর পর্যন্ত ওখানেই ছিল ছেলেটা ছোট থেকে তুখোর মেধাবী। একা একা টিউশনি করে পড়াশোনা করে বছর 4 আগে চাকুরি হলো। ভীষণ ভালো ছেলেটা। ভাইয়ার কাছে ওর কথা কত শুনেছি। ইনশিরা মাথা ঘুরিয়ে মুইনকে দেখে। লোকটা এতিম, তাই বুঝি বাবা এত স্নেহ করে? ইনশিরার খানিকটা খারাপ লাগে। সেদিন মনে মনে লোকটার মা বাবা জড়িয়ে কত নেগেটিভ কমেন্ট করলো, তাই সে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। লিভিং রুমের সোফায় বসে সামিন হো হো করে হাসছে মুইনের সাথে। আলো উঠে এসে ইনশিরাকে বলে, যা গিয়ে ইহানকে ডেকে আন, ও এখনো খায়নি, যা। ইহানকে ডাকতে হয় না। সুইমিং সেরে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাজামা পরে নিচে নেমে আসে। মুইন উঠে দাঁড়িয়ে করমর্দন করে ইহানের সাথে। সামিন উঠে তাদের খাবার টেবিলে খেতে বসার জন্য নির্দেশ দেয়। তারপর ইনশিরার দিকে তাকিয়ে নম্র স্বরে বলে, আম্মা খাবারটা পরিবেশন করে দিন। ইনশিরা আরো অবাক হয়। আজ পাপা এমন করছে কেন? পাম্মা তো এখানেই দাঁড়িয়ে, সেদিক। চেয়ার টেনে বসে সামিন মুইনের সাথে আলাপে ব্যস্ত হয়ে পড়ে। ইহান তাজু আর বোনের দিকে চোখ গরম করে তাকাতে ইনশিরা সচল হয়। দ্রুত গিয়ে বাটি হাতে নিয়ে ইহান আর সামিনের প্লেটে রোজ তুলে দিয়ে ঘুরে মুইনের পাশে গিয়ে দাঁড়ায়। মুইন কথা বলতে বলতে এক পলক ইনশিরার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইনশিরা জড়তার সাথে সার্ভিং চামচ দিয়ে চিকেন রোস্টের পিস তুলে নেয়। প্লেটে রাখতে গিয়ে দেখলো লেগ পিসটা কোনোভাবে চিমটায় আটকে গিয়েছে, প্লেটে পড়ছে না। ইনশিরা বিরক্ত হয়ে হালকা ঝাঁকি দিতে লেগ পিসটা ছিটকে মুইনের গায়ে পড়ে যায়। ঘটনাটি ঘটতে সময় নিয়েছে বড়জোর 5 সেকেন্ড। ইউনিফর্ম পরিহিত মুইন ফরাজি তরাক করে লাফিয়ে ওঠে। ইনশিরা এক পলক মুইনের মুখের দিকে আর এক পলক তার ইউনিফর্মের দিকে তাকিয়ে তার পাপার ভাইয়ের দিকে তাকায়। দুজনাই তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে, যেন দৃষ্টি দিয়ে ইনশিরাকে বলতে চাইছে, অপদার্থ। আলো তিথি বিরক্ত হয় মেয়ের এমন কাণ্ডে। টিস্যু বক্স নিয়ে মুইনের কাছে গিয়ে তার হাতে টিস্যু বক্স তুলে দেয়। মুইন সবাইকে আশ্বস্ত করে বলে, ব্যস্ত হবে না, ইটস ওকে। ইনশিরা কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। রোস্টের টুকরোটা তো সে প্লেটেই তুলে দিতে যাচ্ছিল। ওভাবে ওটা ছিটকে ওই লোকের গায়ে পড়লো কিভাবে? মুইন ফরাজি নিজেকে পরিষ্কার করে নিতে নিতে আর চোখে ইনশিরার দিকে তাকায়। ইনশিরা লটকানো মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। এক পলক মাম্মার দিকে তাকায় সে। আলো চোখ পাকিয়ে মেয়েকে ইশারা করতে ইনশিরা তাড়াহুড়ো করে মুইনকে রোবোটিক ভঙ্গিতে বলে, দুঃখিত। মুইন গম্ভীর কণ্ঠে জবাব দেয়, ইটস ওকে, নাথিং সিরিয়াস। ইনশিরা সেদিনের মুইন আর আজকের মুইনকে দেখে রীতিমতো অবাক। থানার চাঁদরেল বড় স্যারকে আজ খুবই বিনয়ী লাগছে। কণ্ঠে কি কোমলতা, আহা যেন মধু ঝরছে। নিজেকে পরিষ্কার করে নিয়ে মুইন খেতে বসে, বাকিটা আলো করে দেয়। ইনশিরা কিছুক্ষণ বোকাদের মতো সেখানে দাঁড়িয়ে থেকে হেঁটে দোতলায় চলে যায়। ব্যবসার কিছু হাবিজাবি কাগজপত্র ঘাটাঘাটি করে ইরফান উঠে দাঁড়ায়। এসব তার কাছে হাবিজাবি লাগছে। সবার মন রাখতে অফিসে জয়েন করেছে, তবে মন থেকে তার বাউন্ডুলে ভাবটা যায়নি। গা ছাড়া ভাব কাজের বেলায় কাকে বোঝাবে সে? তার কষ্ট। সে এখনো বাচ্চা ছেলে, 26 বছর কি এসব করার সময়? এই সময়টা প্রেম টেম করে জীবন নষ্ট শেষ করে দেওয়ার সময়। অবশ্য প্রেম ইরফানের হয়নি আজ অব্দি। কেন হয়নি ইরফান জানে না। একটাকে খুব একটু ভালো লেগেছিল, সে তো পাত্তাই দিল না। দেখলেই কাঁপাকাঁপি কান্নাকাটি শুরু করে দিত, যেন ইরফান খলনায়ক ওড়না টেনে ধরেছে তার। যত সব ন্যাকামি। এইসব ন্যাকা মেয়েরা একটু সুন্দরী হয়ে মনে করে ইরফান মির্জা ওদের রিজেকশন সইতে না পেরে দেবদাস হয়ে যাবে। ইরফান বাঁকা হাসি হাসে। খোঁজ নিয়ে জেনেছে রিপ্পির বিয়ে ঠিক হয়েছে এক পেট মোটা সরকারি চাকরিজীবীর সাথে। বেশ হয়েছে, ওসব ন্যাকা মেয়েদের অমন কাকুদের সাথেই সংসার হোক। যত সব। ইরফানের মুখভঙ্গি হঠাৎ গম্ভীর হয়ে যায়। মেয়েটা কত কিউট ছিল, কত নম্র ভদ্র। ইরফানের জীবনে এমন একটা মেয়ে আসলে পুতুলের মতো সাজিয়ে রাখতো শোকেসে। দিনে 2-3 বার নামিয়ে চুমুটু মুখে আবার সাজিয়ে রাখতো যত্নে। বুঝলো না কাথি। ইরফান হুট করে গালি দেয় রিপ্পিকে। হারামজাদের কপাল খারাপ, আসল হিরে চিনল না। এখন যা
ওই পেট মোটা কাকুর ভুরুতে তবলা বাজে কি, যত সব। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার কাছে উড়ি। গান ধরেছে ইরফান। মির্জাবাড়ির বখাটে অভদ্র ছেলেটির এক আরেক মাত্র গুণ, তার গানের গলা চমৎকার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে নেড়েচেড়ে ইরফান ঘর থেকে বেরোয়। তার তেষ্টা পেয়েছে, কফি খাবে সে। ইনশিরার ঘরের সামনে এসে দাঁড়াতেই তার পা থেমে যায়। ইনশিরার ফোনটা সেই তখন থেকেই বেজে যাচ্ছে। এখন আবারও রিং হচ্ছে। ঘরের দরজা খোলা। এত পাগলের মতো কে ফোন দিচ্ছে? কৌতূহলী হয়ে ইরফান ইনশিরাকে ডাকে। ঘরের ভেতর কেউ নেই। বিছানার উপর ফোনটা বেজেই যাচ্ছে। ইরফান হাত বাড়িয়ে ফোনটা তুলতেই দেখে নাম্বারটা হাইড করা। এক পলক দেখার সাথে সাথে পেছন থেকে ইনশিরা ছো মেরে নিজের ফোনটা ইরফানের থেকে কেড়ে নিয়ে রাগী দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কর্কশ কণ্ঠে বলে, এভাবে আমার ফোন ধরেছিস কেন, অভদ্র? ইরফান সন্দেহের দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলে, তুই প্রেম করছিস? কি সব যাতা বলছিস? থতমত খেয়ে ইনশিরা বলে। ইরফান খ্যাপা কণ্ঠে বলে, হাইড করা নাম্বারটা কার, বল। চার থাকুক, তুই আমার ফোন ধরলি কোন সাহসে সেটা বল। ইরফান গাছাড়া ভাব নিয়ে ইনশিরার বিছানায় বসে বলে, তুই প্রেম করছিস? করলেও বা তোর কি? আমার কি? বেশ তো, কর। প্রেম টেম করে একটা ছ্যাঁকা খা, তারপর আমি সারাদিন গাইব। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা কারদে আছে রমা রায়। ইনশিরা কপাল কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই বের হ। প্রেম করছিস? তোর কি? আমার কিছুই না, তবে বিশ্বাস হয় না। তোর সাথে কে প্রেম করবে? তোকে তো সবাই আমার ছোট ভাই ভাবে। আর তুই সালোয়ার কামিজ পরছিস কেন? দেখতে ইচ্ছে তোকে? এই যা তো। তেতে উঠে ইনশিরা। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে পুনরায় খ্যাপা কণ্ঠে বলে, এসব লুকোচুরি করে পার পাবি না। উল্টো পাল্টা কিছু করলে বড় বাবা আর দাদানের কানে নেব না। আমি কল্লা ধরে একটা আছাড় মারবো, মাথায় রাখিস। এই আগে তুই নিজেকে শোধরা, যা এখান থেকে। মেজাজ খারাপ করিস না, এত বড় ভাই সাজতে হবে না। দাদান আছে আমাকে শাসন করার জন্য। ঠেলতে ঠেলতে ইরফানকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয় ইনশিরা। ইনায়ের 5 বান্ধবী এসেছিল আরও একটি গুরুত্বপূর্ণ কাজে, আর সেটা হলো এই বাড়ির বড়দের ইনায়ার ট্যুরে যাওয়ার ব্যাপারে রাজি করাতে। সন্ধ্যা নাগাদ সবাই মিলে অপেক্ষা করেছে সামিন ইয়াসার আর ইসমাম মির্জার মুখোমুখি হবার। সবাই বদ্ধপরিকর হয়ে এসেছে, আজ পারমিশন নিয়েই ছাড়বে। কিন্তু না ইসমাম মির্জা আর না সামিন ইয়াসার কেউ পারমিশন দিল না। সবাই মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। ইনায়া সেই সন্ধ্যা থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছে, কারোর সাথে কথা বলছে না। পরি সন্ধ্যা নাগাদ চেম্বার থেকে ফিরেই মেয়ের উপর গজগজ করছে রাগে। এর মাঝে ঋতু গিয়ে অনেক বুঝিয়ে সুঝে ইনায়াকে খাবার টেবিলে এনে বসিয়েছে। খাবার টেবিলে আজ ইনায়ার কোনো টু শব্দটি নেই। নীরব নিস্তব্ধ পরিবেশ, শুধু চামচের টুংটাং আওয়াজ। ইনশিরা, ইরফান আর ইহান কেউ নেই আজ ডিনার টেবিলে। আছে বাড়ির বড়রা, ইনায়া আর তার মন খারাপ। সামিন ইয়াসার স্বভাব সুলভ খেতে খেতে ইনায়ার মুখের দিকে তাকিয়ে থেমে যায়। তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলে, ছোট আম্মা। ইনায়া ভাতের প্লেটে হাত দিয়ে বসেই ছিল, না বড় বাবার দিকে তাকায় না সাড়া দেয়। মেয়ের বেয়াদবি দেখে পরীর গা রাগে কাঁপছে। সামিন পুনরায় বলতে থাকে, দেশের মধ্যে হলেও চিন্তা ভাবনা করে দেখতাম সবাই ছোট আম্মা, কিন্তু নেপাল একটু বেশি আশা করে ফেললে না। কথাটা বলে সামিন থামতে পারল না। তার আগে বিকট শব্দে ঝনঝন আওয়াজ হয়। সবাই হতভম্ব হয়ে খাওয়া রেখে মাথা তুলে তাকায়। ইনায়ার প্লেটটা মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ইনায়া জীবনে প্রথম এমন দুঃসাহস দেখিয়েছে। সবাই হতবাক হয়ে ওর দিকেই তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। সামিন শান্ত চোখে ইনায়াকে দেখছে। তখনই ইনায়া চেঁচিয়ে ওঠে, বেশি আশা করে ফেললাম? না বড় বাবা, আমাকে তো তোমরা কখনো আশা করতে দাওনি। সব কিছু তার আগে আমার সামনে এনে হাজির করেছো। যেগুলোর আমার প্রয়োজন নেই সেগুলো, আর যা আমি চাই তার কোনো দাম নেই তোমাদের কাছে। বন্ধুরা হাসে আমার উপর বড় বাবা। আমি ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি, আমি ভুটকি, আমি চালের গুদাম, এই শব্দগুলোই আমার জীবনে আছে। না আছে কোনো ট্যুর, না আছে কোনো স্বাধীনতা। কই গত বছর আপু তো একা একা বন্ধুদের সাথে মালদ্বীপ গেল, তখন তো কেউ তেমন আপত্তি তোলনি, যত আপত্তি আমার বেলায়। ইনায়া কেঁদে ফেলে। তার খুব অসহ্য লাগছে। কাঁদতে কাঁদতে বলে, বন্ধুদের সাথে ট্যুরে যাওয়া তো দূরে থাক, সামান্য বন্ধুদের বাড়িতে যেতে হলেও আমাকে কত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। আমার কাজ কি শুধু ভালো মার্কস এনে তোমাদের হাতে দেওয়া? এছাড়া কিছু চাওয়া থাকতে পারে না। ইটস 2050 বড় বাবা। আমার নিজের জীবনের কি স্বাধীনতা তোমরা দিয়েছো? দেখেছো আমি সব চুপচাপ মেনে নিই, তাই সবসময় সিদ্ধান্ত গুছিয়ে দিয়েছো আমার ওপর। তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ছি,
আমার বন্ধু নির্বাচনের স্বাধীনতাটুকুও আমাকে দাওনি বড় বাবা। সোশ্যাল স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করিয়ে দিয়েছো আমায়। ইসমাম মেয়ের দিকে তাকায় শান্ত স্বরে বলে, বড়রা তোমার ভালোর জন্যই এত কনসার্ন দেখায় ইনু। ইনায়া উঠে দাঁড়ায়। ইসমাম ততক্ষণে চেঁচিয়ে উঠে, বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। ইনায়া চুপচাপ খেতে বসো। ইনায়া পাপার কথা শুনলই না, হন্তদন্ত হেঁটে দোতলায় চলে যায়। পরি ততক্ষণে ছুটে গিয়ে রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসে। আলো আর ঋতু হতভম্ব হয়ে তাকে আটকে দিয়ে বলে, করছো কি? ছাড়ো তোমরা আমায়। কত বড় সাহস ওর! ও ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওই সব ফালতু মেয়েদের সাথে মিশে মিশে নষ্ট হয়ে গিয়েছে। নিজেকে ছাড়িয়ে নিয়ে পরি দোতলায় উঠতে থাকে। ঋতু আর ইলহাম মির্জা উপরে উঠে পরীকে আটকাতে। ঘরে ঢুকে ইনায়া বিছানার উপর উপুর হয়ে শুয়ে পড়ে। এতক্ষণ উঁচু গলায় কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। এদিকে পরি ওকে শিক্ষা দিতে খুন্তি হাতে ইনায়ার ঘরের মধ্যে পা রাখতে যাবে, তখনই ঋতু পেছন থেকে তার হাত টেনে ধরে বলে, একদম গায়ে হাত তুলবি না ওর, ও বড় হয়েছে অনেক। পরি ইনায়া ধরফরিয়ে উঠে বসে। মাম্মা তাকে মারতে এসেছে। সে চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছে। পরি ঋতুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ছাড়ো, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো ওকে তোমরা। ওর কত বড় দুঃসাহস! ও ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওকে আজ আমি। ভুলেও তুই ওকে মারবি না, সর এখান থেকে। ভাবি যাও তো, আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতে হয়। পরি যা বলছি। তুমি যাও, আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। ঋতু চমকে উঠে আহত গলায় বলে, তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। ইলহাম একটানে পরীকে দরজা থেকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে তাকায় তার দিকে। পরি কিছুটা অবাক হয়। ঋতু ভেজা চোখে পরির দিকে তাকিয়ে আছে। ঋতু একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কান্না আটকে বলে, বাহ, এখন তোর মেয়ে হয়ে গেল? তোর মেয়ে? আর যখন তুই আর তোর বড় যা চাকরি করতিস, ইনশিরা আর ইনায়াকে আমি পেলে পুষে বড় করেছি। এই কুলে পটি করেছি, পরিষ্কার করেছি, এক হাতে ভাত খেয়েছি আর এক হাতে ওদের সামলেছি। তখন তো ওরা তোদের মেয়ে ছিল না পরি, আমারও মেয়ে ছিল। আজ বড় হয়ে গেল বলে তোর মেয়ে, তুই বুঝবি? সামিন, ইসমাম আর আলো ঋতু চেঁচামেচিতে উপরে ছুটে আসে। পরি বোকার মতো তার মেজো জায়ের দিকে তাকিয়ে রয়েছে। একটা সিন ক্রিয়েট হবে নির্ঘাত। ঋতু বলতে থাকে, তোর বড় যাও আজকাল তার মেয়েকে শাসন করছে খুব। আমি বাধা দিতে গেলেই বলছি ইনশিরা নাকি তার মেয়ে। কই, আমি তো কখনো বলি না ইহান আর ইরফান আমার ছেলে, বলি না তো। কেঁদে ফেলে ঋতু। পরি এগিয়ে এসে মেজো জায়ের হাত ধরে বলে, ভাবি আমি ওভাবে বলিনি। ইলহাম ধমকে উঠে পরিকে, তুই কিভাবে বলছিস তা আমি খুব বুঝতে পেরেছি। ছেলে মেয়ে ভাগ করছিস। তারপর ইসমামের দিকে তাকিয়ে ইলহাম বলে, এই তোর বউ ছেলে মেয়ে ভাগ করছে, তা তুই বসে আছিস কেন? চল বাড়িটায় ভাগাভাগি করি, চল। সামিন আর আলো একে অপরের দিকে তাকিয়ে আছে বোকার মতন। কি থেকে কি হয়ে গেল। ইসমাম পরির দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, এসব কেন বলতেছো ভাবিকে? অন্যভাবে বলা যেত না? পরি অসহায়ের মতো ঋতুর দিকে তাকায়। সে মহা মুশকিলে পড়েছে, এখন কি করবে। ঋতু কান্না থামিয়ে একটা দম নিয়ে পরিকে ধাক্কা দিয়ে ইনায়ার ঘরে ঢুকিয়ে দিতে দিতে বলে, যা, তোর মেয়ে না, শাসন কর, যা। পরি ঋতুর হাত দুটো ধরে বলে, ও ভাবি আমি অমন ভাবে বলিনি ভাবি। না, বলবি না কেন? অবশ্যই বলবি। তুই ইনায়াকে জন্ম দিয়েছিস, তোর মেয়ে তোর বড় যা ইনশিরাকে জন্ম দিয়েছে, ইনশিরা তার মেয়ে। আমার কি? বুকে আগলে বড় করলেই বুঝি আমার হলো ওরা। আলো হেসে ফেলে। মেজো জায়ের মাথায় হাত বুলিয়ে বলে, ও কি রাগ? ঋতু বড় জায়ের দিকে তাকিয়ে বলে, রাগ না ভাবি, মির্জাবাড়ির অর্ধশিক্ষিত মেজু বউয়ের রাগ আছে নাকি? রাগ তেজ এসব তো থাকবে এই বাড়ির বড় বউ আর ছোট বউয়ের, যারা শিক্ষিত চাকুরিজীবী। আমার কেন রাগ থাকবে? ইরফান আর ইনশিরা চেঁচামেচির শব্দে যার যার ঘর থেকে বেরিয়ে আসে। ইরফানকে বেশ বিরক্ত দেখাচ্ছে। সবার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, সিরিয়ালে শুটিং চলছে নাকি এখানে? আমিও কাস্ট, আমার ডায়লগ কি? ইনশিরা পাশ থেকে বিরক্তি নিয়ে বলে, স্টপ ইট। সামিন এতক্ষণে সবার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, সবার বলা হয়েছে, এবার আমি কিছু বলি। সবাই চুপ হয়ে যায়। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, কান্না থামাও, তুমি এবার পরীকে কষ্ট দিয়েছো। ঋতু ভাসুরের কথায় চুপ হয়ে যায়। তখনই কলিং বেল বেজে ওঠে। সবাইকে যার যার ঘরে যাওয়ার নির্দেশ দিয়ে সামিন আর আলো নিচে নেমে আসে। দরজা খুলে দেখতে পায় দরজার বাইরে ইনায়ার বান্ধবী রুশফি আর জুনির বাবা মা দাঁড়িয়ে, সাথে রুশফি আর জুনিও এসেছে। এক বাড়িতে ডাকাতি হয়েছে,
প্রতিবেশী বাড়িতে অনুসন্ধানের কাজে গেছে গোয়েন্দারা। গতরাতে পাশের বাসা থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেরেছেন? না, গোলাগুলি। এক ভদ্রলোকের 5 ছেলে। বড় ছেলের নাম ভাঙ্গা, মেজর ছেলের নাম বাসি, সেজো ছেলের নাম পচা, তার পরাটার নাম মুতে এবং ছোটটার নাম পাংচার। একদিন ওদের বাড়িতে এক অতিথি এলেন। তো ভদ্রলোক তাকে বললেন, আপনি এসেছেন, বসেন বসেন, ভাঙা চেয়ারটা নিয়ে আয়। না না, আমি বসবো না। আচ্ছা না বসুন। ভাত খাবেন তো? বাসি ভাত নিয়ে আয়। না না, জাস্ট খেয়ে এসেছি, খাবো না। কিছুই খাবেন না তা হয় না, পচা দই নিয়ে আয়। না না, দই খেলে আমার ঠান্ডা লেগে যায়, প্লিজ, আমি খাবো না। তা কি হয়? কিছু না হোক অন্তত 1 গ্লাস জল তো খান। ওরে মুতে জল দে। আপনি থামুন মশাই। ইস, আপনি কিছুই খেলেন না, ভালো লাগছে না আমার। আমি চললাম, পরে আসবো। আপনি হেঁটে এসেছেন, আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না। পাংচার সাইকেলটা নিয়ে আয়। প্রণমী হাসছে তো হাসছে। জামি সন্তুষ্টি নিয়ে প্রণমীর দিকে তাকায়। পাশ থেকে সাফওয়ান বিরক্ত হয়ে বলে, তুই আর তোর জোকস। ভাই, নিশোফা তোর সাথে ব্রেকআপ করে খুব ভালো করেছে। জামি লটকানো মুখ নিয়ে বলে, তোকে কে শুনতে বললো? আমি তো প্রণমীকে শোনাচ্ছি। দেখ দেখ দেখ, ও হাসছে। প্রণমী হাসি থামিয়ে জামিকে বলে, জামি ভাইয়া, কিন্তু গত সপ্তাহে জোকস 2টো শুনেছিলে আমাকে। জামি বলল, ও তাই নাকি? কি বলো? তাহলে এভাবে হাসতে কেন? যেন এই প্রথম শুনলে এগুলো। প্রণমী বলে, না হাসলে আপনার খারাপ লাগতো? আপনার সদ্য ব্রেকআপ হয়েছে ভাইয়া বলল। সাফওয়ান হেসে ফেলে। জামি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই মজা উড়াচ্ছ। ওরাও যত খুশি ওরাও। না না জামি ভাইয়া, আমি মজা উড়াইনি। প্রণমী সাফাই দিচ্ছে। ডাইনিং টেবিলের 6টা চেয়ার আজ দখল হয়ে গিয়েছে। প্রীতমের 3 বন্ধু জামি, সাফওয়ান, শুভ আজ প্রেরণার তরফ থেকে ডিনারের ইনভাইটেশন পেয়েছে। প্রেরণা সবাইকে খাবার পরিবেশন করে দিতে দিতে জামিকে বলে, জামি খাও তো, ওরা মজা ওড়ালেই বা কি, থোড়ি না ওইসবে কিছু হয়। অমন মিসফার থেকে ভালো কেউ আসবে আমাদের জামির লাইফে। আপু, আপনি আমাকে খুব বোঝেন, আর কেউ বোঝে না। জানেন আমি প্রীতমকে কত হিংসে করি। হ্যাঁ, ওর আপনার মতো একটা বোন আছে বলে আমার তো নেই। মম আর ড্যাড তো অনেক আগেই আনলো দুনিয়াতে, তারপর ফুল স্টপ দিয়ে দিল, আমাকেই আনলো দুনিয়াতে। হ্যাঁ, পুরোটা সময় নিজের ঝগড়া করেই কুল পায় না, পরিবার পরিকল্পনা করবে কখন। প্রেরণা শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপে হাসে। প্রীতম জামিকে পাশ থেকে খোঁচা মেরে বলে, মুখে একটু লাগাম টান না। জামি বলে, ব্রোকেন ফ্যামিলির ছেলে আমি আপু, বাবা মায়ের ডিভোর্স হয়নি, তবুও ব্রোকেন ফ্যামিলি বলা চলে। রোজ রোজ মম ড্যাডের মধ্যে ঝামেলা দেখে দেখে এই ডিপ্রেশন কমাতে খাওয়া শুরু করলাম। আজ এই হাল। গার্লফ্রেন্ড থেকে না, ড্যাডের প্রচুর টাকা ছাড়া আমার লাইফে কিচ্ছু নেই। জোকারি করে সবাইকে বিনোদন দেই। আচ্ছা, আমি কি বেশি কথা বলি আপু? মোটেই না। আপনি আমার বড় বোন হলে লাইফের কিছুই জানতেন না। প্রেরণা বলে, জামি আমি তোমারও বড় আপু, ঠিক আছে? এই কথাটা 3 বার বলুন। প্রেরণা অবাক হয়ে হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমারও বড় আপু, তোমারও বড় আপু, তোমারও বড় আপু। ঠিক আছে, আপনি যখন আমার বড় আপু, তাহলে এবার আমার কথাটা রাখতে হবে। প্রীতমের ট্যুরের সব খরচ আমি দেব। প্রেরণা ম্লান হেসে জামির প্লেটে কাবাব তুলে দিয়ে বলে, এটা হয় না জামি, তুমি কেন দেবে? আমার ভাই জীবনে এই প্রথম একটু শখ করেছে, আর ও নিজে ইনকাম করছে, ও কেন নেবে? তার মানে আপনি পারমিশন দিয়ে দিলেন ওকে ট্যুরে যাওয়ার জন্য? প্রেরণা হেসে বলে, আর 1 বছর ব্যাচেলর আছো, যাও ঘুরে এসো বন্ধুরা মিলে, সামনের বছর না হয় সস্ট্রিক যাবে। প্রীতম, জামি, শুভ, সাফওয়ান একে অপরের দিকে উচ্ছ্বসিত হয়ে তাকায়। জামি তরাক করে লাফিয়ে উঠে একটা চেয়ার টেনে প্রেরণাকে বলে, বসুন আপু। প্রেরণা বসতে বসতে বলল, কেন? শুভ প্রেরণাকে খাবার সার্ভ করে দেয়। সাফওয়ান বলে, আপনি কত ভালো আপু, ইউ ডিজার্ভ এ কুইন ট্রিটমেন্ট। প্রেরণা হাসছে বলে, তোমরা সবাই পাগল। জামি বলে, তাহলে এই খুশিতে আরেকটা জোকস হয়ে যাক। শোনো সবাই, হয়েছে কি, 2 পাগলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে আকাশের সূর্য নিয়ে। এক পাগল বলল, ওইটা আগুনের গোলা। আরেক পাগল বলল,
তাদের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে গিয়ে ঠেকলো। এমন সময় সেখানে পথচারী এসে হাজির হলো। দুই পাগলই পথচারীকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো, ওইটা কি আগুনের গোলা না আকাশের চাঁদ? পথচারী কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি তো এই পাড়ায় থাকি না, তাই ঠিক বলতে পারবো না। বসার ঘরে সোফা দখল করে আছে জুনি এবং রুশফির বাবা মা। জুনির বাবা ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ এবং রুশফির বাবা ডক্টর আহসান। তারা এসেছে মির্জা বাড়ির লোকদের রাজি করাতে। মুখোমুখি সোফায় বসে আছে সামিন ইয়াসার মির্জা ও ইসমাম মির্জা। আলো আর পরি মেহমানদের জন্য কিছু নাস্তা তৈরি করতে গিয়েছে। ওনারা এই প্রথম এসেছে বাড়িতে। তো ভাই, টেনশনের কিছু নেই বুঝলেন। জুনির মার সাথে যাবে, বছর খানেক হলো বাপের দেশে ঘুরতে যায় না। ও বাচ্চাদের গাইড করবে, আপনাদের টেনশনের প্রয়োজন নেই। আর এখন এত এক্সপ্লোর করার সময় নেই। ওরা এখন ঘুরবে না তো কখন ঘুরবে। সামিন আর ইসমাম একে অপরের দিকে তাকায়, তারপর দূরে শুকনো মুখে নিচু করে বসে থাকা ইনায়ার দিকে তাকায়। মির্জা বাড়ির সবাইকে দোলমনো করতে দেখে জুনির বাবা জুনায়েদ বলে, আপনারা না চাইলে তো আর জোর করতে পারবো না, তবে ইনায়া মামুনির 5 বান্ধবী খুব খারাপ কাটবে এই ট্যুরটা। আলো আর পরি চা নিয়ে এসে সবাইকে দেয়। সামিন আর ইসমাম শুনতে থাকে জুনায়েদ আর তার স্ত্রীর গল্প। জুনায়েদের স্ত্রী মৈথি একজন নেপালি। তাদের ভালোবাসার বিয়ে। চা খেতে খেতে সবার সাথে আরো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা চলে যায়। চলে যাওয়ার আগে ইসমামকে আরো একবার অনুরোধ করে যায় জুনিয়ার রুশফির বাবা। মেহমান বাড়ি থেকে বেরোতে সবাই বাড়ির সব বড়রা ইনায়ার দিকে তাকায়। ইনায়া মাথা না তুলে প্রত্যেককে শুকনো গলায় বলে, আমার যাওয়ার ইচ্ছে নেই। আর মাম্মা এবং মেজমা, আই এম রিকোয়েস্টিং ইউ অল, এভাবে বিশ্রী ঝগড়া করো না আমার কোনো ইস্যু নিয়ে। আমি যেতে চাই না কোথাও। কথাগুলো শেষ করে ইনায়া উপরে চলে যায় ধীর পায়ে হেঁটে। বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এসপি মুইন ফরাজের নির্বিকার চিত্তে তার সামনে সমুচা চিবাতে থাকা মতিউর রহমানকে দেখছে। মতিউর রহমান স্বভাবসুলভ এক একটা হালকা কৌতুক মেরে সবাইকে হাসানোর চেষ্টা করছে। পোস্টিং এর পরে কিছু ফর্মালিটিজের পেপার সংগ্রহের জন্য মুইন ফরাজকে এখানে আসতে হয়। আইজিপি মতিউর রহমান মুইনকে তার সামনে রাখা সমুচার ফ্রিজ দেখিয়ে বলে, টেক ইয়াং ম্যান। মুইন ফরাজি সৌজন্য হাসি হেসে বলে, নো স্যার, থ্যাংক ইউ। আরে খাও ইয়াং ম্যান। তোমরা আজকালকার ছেলেরা এত স্বাস্থ্য সচেতন, কিন্তু লাভ কি? ওই করে শুধু হাতের মাসেল ফুলিয়েছ। আমার এই বয়সের শক্তির ধারে কাছেও নেই তোমরা। এই মোটা পেট নিয়ে অনায়াসেই ধরাশায়ী করে ফেলতে পারি। মুইন সিনিয়রদের কথা স্মিত হাসে। মতিউর রহমান হা হা করে হাসছে। স্বভাবে তিনি যেমন ঘুষখোর তেমন হাসি খুশি একজন মানুষ। হাসতে হাসতে হঠাৎ সিরিয়াস হয়ে বলে, শুনলাম কদিন এই ডিপার্টমেন্ট কাঁপিয়ে ফেলেছ। গোপন সূত্রে খবর পেলাম। মুইন ফরাজি মুচকি হেসে বলে, আমি শুধু আমার ডিউটি করছি স্যার। ডিউটি টাইমের বেশিও থাকছো অফিসে শুনেছি। মুইন গম্ভীর কণ্ঠে বলে, ডিউটি টাইম বলে কথা নেই। কনস্টেবল কিংবা পুলিশ সুপার বলেও কোনো কথা নেই। পুলিশ আইন ও সংবিধান অনুযায়ী এমার্জেন্সি সার্ভিস হিসেবে যখন যার প্রয়োজন তার ডিউটিতে থাকা বাধ্যতামূলক। এখানে মানবিকতা কিংবা অমানবিকতা বলে কোনো শব্দ নেই। পুলিশের আইন অনুযায়ী পুলিশ সদস্যরা 24 ঘন্টা অন ডিউটিতে থাকবেন। আইনেই পুলিশ বাহিনীকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করা হচ্ছে। পেট মোটা আইজিপি মতিউর রহমান আবারও তার স্বভাব সুলভ সে কুৎসিত হাসি হেসে বলে, অল্প বয়স, বিয়ে করোড়ি, পরিবার নেই, তাই এমন কথা বলছো ইয়াং ম্যান। একবার নিজের জীবনের সাথে কাউকে জড়িয়ে দেখো। এসব ডিউটি কর্তব্য তখন খুব তেতো লাগবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। মুইন হেসে বলে, দেখা যাক। তা বিয়ে করছো না কেন? এখনো চিন্তা ভাবনা নেই, দেখি সামনে। আল্লাহ যখন চাইবেন, এসব তো তার হাতে। হ্যাঁ, ভেবে চিন্তেই বাজ বিচার করেই করো ইয়াং ম্যান। সুদর্শন সুপুরুষ তুমি। আমার ভাইরা ভাই সচিব জানো তো, তার একটা মেয়ে আছে, ডাক্তারি পড়ছে। চাইলে কথা বলতে পারি, জানিও। মুইন হ্যাঁ বা নাতে উত্তর না দিয়ে শুধু হাসে। ফ্রিজে থাকা অবশিষ্ট সমুচাটা চিবুতে চিবুতে মতিউর রহমান বলে, শোনো, একটা উপকারী পরামর্শ দেই তোমাকে। যে এরিয়ায় তোমার পোস্টিং হয়েছে ওটা খুব একটা সুবিধার না। একটু বুঝে শুনে চলবে, কেমন? তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার মতো ঘুষ টুস খেতে পারবে না, তবুও দেশের অবস্থা তো জানো। একটু তাল মিলিয়ে চলবে, বুঝলে? ওই পুকুরে রুই কাতলা না, ওই পুকুরে আছে ইল। সাহসী হয়ে ধরতে গেলেই বিপদ।
মুইন ফিচেল হেসে বলে, আপনাদের কথা মাথায় রাখবো স্যার। হ্যাঁ জুটি তাহলে। হ্যাঁ যাও, আর যেটা বললাম, বিয়ে করতে চাইলে বলবা, সচিবের মেয়ে এনে দেব। একজন সুযোগ্য পুলিশ কর্মকর্তা তুমি। ভাগ্য সুপ্রসন্ন হলে আমার এই চেয়ারে বসবে দ্রুত, না হলে একটু দেরিই লাগবে। তবে বসবে তো, যার তার ঘর থেকে মেয়ে আনবে না। আমি কিন্তু ওই স্তর থেকে উঠে এসেছি স্যার। মুইন কথাটা বলে সৌজন্য হেসে আইজিপি মতিউর রহমানের সাথে করমর্দন করে তার হেডকোয়ার্টার থেকে বেরিয়ে পড়ে। হেডকোয়ার্টারের গেটের বাইরে দুজন কনস্টেবল পুলিশ জিপ নিয়ে দাঁড়িয়েছিল। জিপ ছুটে চলে হাইওয়ে ধরে। কনস্টেবল দুজন আর চোখে তাদের নতুন এসপি স্যারকে দেখছে। জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে 31 বছর বয়সের মেধাবী আত্মপ্রত্যয়ী জাদরেল অফিসার মুইন ফরাজি। কানে বাজছে আইজিপি স্যারের বলা কথাটা। পরিবারে নেই তাই এমন কথা বলছো ইয়াং ম্যান। পরিবার, এই পরিবার কেমন হয় মুইন ফরাজি জানে না। এই পরিবার কখনো মুইন ফরাজির জীবনে ছিল না, একদিন হবে সম্ভবত। হলে কেমন হবে? আচ্ছা পরিবার কেমন হয়? একজন সঙ্গী, দুটো বাচ্চা, এলোমেলো ঘর, গুছিয়ে দেওয়ার জন্য নরম দুটো হাত। মুইনের কখনো পরিবার হলে কেমন হবে? মুইন ভাবতে ভাবতে হাসে। হয়তোবা খুব ভালো হবে। তার জীবনে না পাওয়া সবকিছু জমিয়ে সে হয়তোবা চমৎকার একটা পরিবার তৈরি করতে পারবে। একজন সঙ্গী, 2-3টে বাচ্চা, ভালোবাসার অনেক অনেক আদর, এমন বুঝি পরিবারের সংজ্ঞা। মুইন ফরাজি ঠিক জানে না, তবে বিকজ মুইন ফরাজি নেভার হ্যাড এ ফ্যামিলি। অবশ্যই হবে। এই জাদরেল তেজি গম্ভীর, মুইনকে দেখে কেউ ভাবতে পারবে না। তবে এই জাদরেল অফিসারেরও ইচ্ছা সে চমৎকার পরিবার গড়বে। চমৎকার। গাড়িতে যেতে যেতে হাইওয়ের পাশে বড় শপিং মলটা চোখে পড়ে মুইনের। কোনো এককালে এই মলটাতে সে একটা দোকানে কাজ করত। তখন উচ্চ মাধ্যমিকে পড়ে সে। এই শহরের বিভিন্ন স্থান তার স্মৃতিকে খুঁচিয়ে দেয়। কত শত স্মৃতি, পরিশ্রম আর পরিশ্রমের স্মৃতি। কোয়ার্টারের সামনে জিপ পৌঁছাতে জিপের ড্রাইভার বলে, স্যার কোয়ার্টারে ঢুকবেন? মুইন ফরাজির ঘোর কাটে। ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, না, থানা রোডের এতিমখানা চলো, কিছুক্ষণ সময় কাটাবো ওদের সাথে। পঙ্কজ শরণ লেন থেকে স্টেডিয়াম এরিয়া, এই জায়গাটা মুইনের পরিচিত। স্টেডিয়ামের পাশের ভাটিয়ারা পুনর্বাসন কেন্দ্রের একটা ঘিঞ্জি বাড়িতে এক দরিদ্র মুয়াজ্জিনের ঔরসে জন্ম নিয়েছিল এ থানার নতুন জাদরেল স্যার মুইন ফরাজি। 2020-এর করোনা মহামারী সেই সদ্য জন্ম নেওয়া শিশুটির মা বাবাকে, শিশুটির বয়স তখন 2.5 মাস। স্থান হলো তার বৃদ্ধ নানা নানির কাছে। নানা নানি শিশুটিকে আশ্রয় দিতে পেরেছিলেন বছর 2। বার্ধক্যজনিত রোগে দুজনেই গত হলে সেই শীর্ণকায় রুগ্ন শিশুটির ঠাঁই মেলে থানা রোডের এতিমখানায়। সকাল 6:08। মুইনের বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। সে বরাবরই টাইম টু টাইম প্রকৃতির লোক। তবুও পোস্টিংয়ের এই কদিনে বেশ বেলা করে ডিউটি টাইমের আগে আগে উঠা হয়েছে। আজ উঠল ঠিক সময়ে। নেভি ব্লু আর হোয়াইট মিশেলে জগার্স এবং নির্মেদ দেহের সাথে লেপ্টে থাকা কালো টি শার্ট। 10,000 স্টেপ কমপ্লিট হয়েছে মাত্র। মুইন নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছে কিছুটা ঝুঁকে হাঁটুতে 2 হাত রেখে হাঁপাচ্ছে। চওড়া কপালে নীলচে রক দৃশ্যমান। শ্যামলা মুখটা লাল হয়ে উঠেছে। আর 10,000 স্টেপেই হাঁপিয়ে উঠেছে। শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। এখন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে কোয়ার্টারে ফিরে যাবে বলে ঠিক করলো সে। নার্সারি পার্কের লম্বা বেঞ্চটা থেকে তার জ্যাকেটটা তুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকায়। জায়গাটা এতক্ষণ শুনশান নিস্তব্ধ ছিল। এখন লোকজন আসতে শুরু করেছে। বেশিরভাগই ষাটোর্ধ জুটি, পায়ে পা মিলিয়ে ছুটছে। উদ্দেশ্য শরীর ঠিক রাখতে হবে তো। বয়সকালে হেলায় হেলায় যে ভুল করেছে, এখন নিয়মিত শরীরচর্চা করে সব পুষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আশেপাশে অযথা তাকিয়ে থেকে মুইন ফরাজি দেখতে পেল সবাই জুটিতে জুটিতে এসেছে জগিং করতে। থানার জাদরেল অফিসার মুইন ফরাজির নিজের উপর হাসি পেল। এখানে আর তার থাকা উচিত হবে না। এটা সম্ভবত লাভবার্ডদের জগিং এরিয়া। এখানে জাদরেল ব্যাচেলার অফিসার মুইন ফরাজির কাজ কি? সে জ্যাকেটটা গায়ে পরে নিয়ে লম্বা লম্বা পায়ে মেন রোডে উঠে কোয়ার্টার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করছে সে। আশেপাশে 2-3টে ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু সেগুলো এখনো খোলা হয়নি। তবে অদূরে দুটো টিন শেড টঙের দোকান। মুইনকে দেখে টঙের দোকানি ভীত চোখে তাকায়। গায়ের জ্যাকেটে পুলিশ লেখা। মুইন বৃদ্ধ লোকটির আতঙ্কিত মুখটা দেখে বিব্রত হয়ে একটা অস্পষ্ট হাসি দেয়, অভয় দেওয়ার প্রচেষ্টায়। গম্ভীর কণ্ঠে খুবই নম্র স্বরে বলে, এটা পানির বোতল দিন চাচা। বৃদ্ধ লোকটি পানির বোতলটা একটা পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে মুইনের দিকে দিয়ে বলে, আর কিছু? মুইন মাথা নেড়ে বোতলটা নিয়ে তার টঙের দোকানের বেঞ্চিতে বসে। বৃদ্ধর পেছন থেকে তার স্ত্রী মুখ শাড়ির আঁচলে ঢেকে বারবার মুইনকে দিচ্ছে। পুরো বোতল খালি করে মুইন বৃদ্ধকে টাকা এবং একটা স্নিগ্ধ হাসি ফিরিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। কোয়ার্টারের রাস্তা না নিয়ে উল্টো পথে হাঁটতে থাকে সে। হাতে আরো অনেক সময় বাকি।
কোয়ার্টারে এত তাড়াতাড়ি ফিরে কি আর করবে? পরিবার থাকলে একটা তাড়া থাকতো। ব্রেকফাস্ট টেবিলে সবাইকে নিয়ে খেতে বসতে হতো। ওসব তো নেই তার। তার চেয়ে আরও 2002 স্টেপ কমপ্লিট করা যাক। 4 লেনের আধুনিক রাস্তায় একপাশে একটা গোলাপি স্কুটি পার্ক করে রাখা। মুইন দেখলো সেটিকে। এই মেয়েরাও তাদের সব কিছু গোলাপি চায়। খুবই হাস্যকর লাগে এই ব্যাপারটা মুইনের কাছে। মেন রোড থেকে ঢাল বেয়ে নেমে বদ্ধভূমি পেরোলে কালী মন্দির রোডের রাস্তা। এখানে মুইন 2 দিন আগে এসেছিল একটা কেসের জন্য। জায়গাটা আপাতত রেস্ট্রিক্টেড, ডু নট এন্টার ফিতা দিয়ে ঘেরা। সাধারণ মানুষ ঢুকতে পারবে না এখানে। হেঁটে কিছুটা যেতেই মুইনের পায়ের গতি স্থির হয়। সরাসরি তাকিয়ে আছে সামনের দিকে। ভ্রু কুচকে গেলেও পরপর কপালের রেখা বিলীন হয় তার। সে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে থাকে নির্নিমেষ। ইনশিরা জঙ্গলি ডোবা থেকে কুকুরের বাচ্চা দুটোকে তুলতে গিয়ে নিজেই কাদা পানিতে মাখামাখি হয়ে গিয়েছে, কিন্তু তবুও হাল ছাড়েনি। মানুষগুলোর উপর ঘৃণা হয় ইনশিরার, যারা এই অবলা প্রাণীগুলোকে বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। ওই মানুষগুলো কেন বোঝে না এরাও প্রাণী, এরা আশরাফুল মাকলুকাত নয় বলে কি এদের জীবন তুচ্ছ? দুটো কুকুরছানাকে রেস্কিউ করে ছেড়ে দেয় ইনশিরা। হাতের প্যাকেটে একটা রুটি অবশিষ্ট। দুটো কুকুর এই একটা ক্ষুদ্রাকার রুটিতে হবে না। রুটি আর যা কিনেছিল তা নার্সারি পার্কের কুকুরগুলোকে দিয়ে এসেছে। 2 মিনিট কিছু একটা ভেবে ইনশিরা হাতের ছোট রুটিটা 2 ভাগ করতে থাকে। সমান ভাগ হয়নি। ইনশিরা চমকে উঠে ডানে তাকায়। মুইন শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। ইনশিরা অবাক চোখে দেখছে তাকে। মুইন চিরায়ত গম্ভীর কণ্ঠে ইনশিরার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার ডান হাতের টুকরোটা বড়। ইনশিরা ফ্যালফ্যাল করে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে টুকরো দুটো কুকুর ছানা দুটোর দিকে ছুঁড়ে মারার আগে বলে, হোয়াট এভার। এটা রেস্ট্রিক্টেড এরিয়া। রাশভারী কণ্ঠে পুনরায় বলল মুইন। ইনশিরা চোখ বড় বড় করে মুইনের দিকে তাকায়। সে তো জানে ঢুকতে চায়নি এখানে, তবুও কুকুরছানা দুটোকে বাঁচানোর চক্করে ঢুকে পড়েছে। এখন কি হবে? পুলিশের এই কর্মকর্তা নিশ্চয়ই সেদিনের মতো অনেক অনেক জ্ঞান দেবে ইনশিরাকে। মুইন ইনশিরার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে কণ্ঠে গাম্ভীর্য নিয়েই বলে, ওকে, এখানে 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। ফিতে দিয়ে পুরো এরিয়া আটকে দেওয়া। 2 ধরনের লোক ব্যতীত কোনো বুদ্ধিমান লোক ঢুকবে না এখানে। 1 যে আহাম্মক আর 2 যে আহাম্মক। ইনশিরা ঘুরে দাঁড়ায় মুইনের দিকে। কথা খুঁজে পাচ্ছে না কোনো। মুইনের ঠোঁটে বক্র হাসির রেখা হুট করে বলে উঠল, অবশ্য আরেক ধরনের লোক ঢুকতে পারে যারা ক্রিমিনাল। এখানে তাদের অপকর্মের কোনো এভিডেন্স পড়ে আছে কিনা এটা দেখতে। ইনশিরা বেশ কিছুকাল চুপ করে থেকে বলে, এখানে রোজ আসতাম মর্নিং ওয়াকে, আমি দেখেছি ফিতে দেওয়া, ঢুকতে চাইনি। দূর থেকে বস্তা বন্দি কুকুরছানা দুটোকে দেখে না ঢুকে থাকতে পারিনি। দুঃখিত। দুঃখিত ফর হোয়াট? এই যে এখানে ঢোকার জন্য। মুইন টানটান হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, এক্সাইটমেন্টে গাড়ির স্পিড বাড়িয়ে বেপরোয়া গাড়ি চালানো অথবা ডু নট এন্টার জন্য ঢুকে পড়া, দুটোই ভীষণ বিপজ্জনক হতে পারে। তুমি জানো এখন তোমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সন্দেহভাজন হিসেবে। ইনশিরা মুইনের থেকে দৃষ্টি নামিয়ে সোজা হাঁটতে শুরু করে। একবারের জন্য পিছু ফিরে তাকায় না। অদূরেই উঁচু 4 লেনের রাস্তায় তার স্কুটির দিকে অগ্রসর হয়। মুইন স্থির হয়ে একই স্থানে দাঁড়ানো। কুকুর ছানা দুটো তখন সেখানে খেলায় মেতেছে। তাদের দিকে এক পলক তাকিয়ে মুইন এক পেশে হাসি হেসে বলে, ভালো মানুষ বাপের বকে যাওয়া মেয়ের সেভিয়ার আবতার। হ্যাঁ, দিস ইজ ইন্টারেস্টিং টু। নেপাল টুর্নি এমনিতে ইনায়ের উত্তেজনা শেষ ছিল না। এই শতাব্দীর সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে মির্জাবাড়িতে। ইনায়কে ট্যুরে যেতে দিতে রাজি হয়েছে সবাই। গতকাল থেকে ইনায় আনন্দে নাচছে। ওর নাচানাচি দেখে সবাই হাসছে। আজ বিকেলে ইনায় ইনশিরার সাথে বাণিজ্য মেলায় এসেছে। 2 মাসব্যাপী মেলায় 18 দিন হয়ে গিয়েছে। ইনায়কে একা একা আসতে দিত না কেউই। ইনশিরা ছিল বলে রক্ষা। অবশ্য 2 দাদানের কেউই জানে না। বাড়ির মহিলা সংঘের থেকে পারমিশন নিয়ে এসেছে। আসার পরে তাদের সাথে জুটেছে ইনশিরার 2 জন বান্ধবী। ইনশিরা পিছু পিছু সাইম ভুইয়া এসেছে মেলাতে। 2-3 বার চোখাচোখি হয়েছে দুজনের। ইনশিরা মেসেজে সাব বারণ করেছে মেলা প্রাঙ্গণে ঢ্যাং ঢ্যাং করে ইনশিরার সামনে চলে আসতে। এখানে ইহান মির্জার ইরহান মির্জার খবরই আছে, তাই ইনশিরা জানে কিছু উল্টাপাল্টা টের পেলে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে নির্ঘাত। ইহান আজ ব্যস্ত ছিল সাংগঠনিক কাজ নিয়ে। দুপুরে লাঞ্চ এখনো করা হয়নি তার। ঘণ্টাখানেকের জন্য দলীয় অফিসে ঢুকেছিল রেস্ট নিতে, কিন্তু ইহানের রেস্ট নেওয়ার হলো না। দলের ছেলে সিফাত ফোন করে বলল ইনার ইনশিরাকে বাণিজ্য মেলায় দেখা গিয়েছে। বাণিজ্য মেলায় যাওয়া নিয়ে ইহানের আপত্তি নেই, তবে এবারে বাণিজ্য মেলার পৃষ্ঠপোষক সরকারি দল। লাবিবের দলের আনাগোনা মেলাতে ইনশিরার ইনা যদি কোনোভাবে হেনস্থার শিকার হয়। ইহান 1 মিনিটও বসল না। আজ রাগ হলো বোনদের উপর।
তার থেকে পারমিশন না নেওয়ার কারণে বাড়িতে ফোন করে আলো আর ঋতুকে কথা শোনালো। তারপর ছুটলো বোনদের নিয়ে আসতে। স্টল ঘুরে ঘুরে দেখছিল ইনশিরা আর রিনা। নিজেদের মনে দু বোন আজ অনেকটা দিন পরে এত উপভোগ করলো। যেটা ভালো লাগলো কিনলো, যেটা খেতে ইচ্ছে হলো খেলো, ডায়েটের ধার ধারলো না। সবশেষে একটা আইসক্রিম পার্লারের সামনে এসে দাঁড়ালো দুজন। আনন্দ নিয়ে যখন আইসক্রিম খাচ্ছিল তখন ওরা কেউ দেখলো না। কিছু প্রতিহিংসা পরায়ণ দৃষ্টি ওদের দিকে ঘুরে ফিরে দেখছিল। ইহান, তাজওয়ার মির্জার বোন দুটোকে চিনতে অসুবিধা হয়নি কারো। হাত নিষ্পিস করছে ওদের হেনস্থা করতে, মুখ নিষ্পিস করছে ওদের টিস করতে। হাত দিয়ে ছোঁয়ার মতো সাহস নেই, তবে মুখ তো চালানোই যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা জানোয়ারগুলোর মধ্যে থেকে দুজন ওদের দিকে এগিয়ে আসে। পাশ কাটিয়ে যাওয়ার সময় কুৎসিত করে একজন আরেকজনকে বলল, আরে এটা ছেলে না মেয়ে? কি জানি, প্যান্ট খুলে দেখতে হয়। ইনশিরার ইনা চমকালো, একে অপরের দিকে তাকিয়ে রইল। মুহূর্ত কাটতেই ইনশিরা ঘুরে দাঁড়িয়ে মন্তব্যকারীদের দেখতে চাইল। ভিড়ের মধ্যে বোঝার উপায় নেই কথাটা কে বলেছে। ইনশিরা শুধু খুঁজে চলেছে, একবার হাতে পেলে ধোলাই দিয়ে যাবে। ইনশিরা চমকে ওঠে। ইহান গিয়ে ওদের পেছনে দাঁড়িয়েছে। ইনা ভীত চোখে দাদানকে দেখছে। এই আবার কোত্থেকে এলো? ইহান দুজনকে দেখে বলল, কি হয়েছে? এনি প্রবলেম? দাদান একজন লোক টিস করলো, আমি মুখটা দেখতে পারলাম না লোকটার। ইনশিরার কথা শুনে ইহানের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছে? ইনশিরা চোখ নামিয়ে নিল। দাদানকে খুলে বলতে পারল না। ইহান একটা গভীর নিঃশ্বাস ফেলে পাঞ্জাবির হাতে গুটিয়ে নিয়ে এগিয়ে গেল সামনে। ইনশিরা রিনা থ হয়ে দাঁড়িয়ে রইল। 2 মিনিট পরে কফি কালারের শার্ট পরিহিত সরকারি দলের ছাত্র সংগঠনের ক্রীড়া সম্পাদকের ছোট ভাই নয়নের কলার ধরে এক প্রকার ঝুলিয়ে নিয়ে মাঠের মাঝখানে ফেলল ইহান। ততক্ষণে বিরাট জটলা লেগে গিয়েছে। ইনশিরার ইনা একপাশে দাঁড়িয়ে আছে শুধু। ইহান ছেলেটার কলার ধরে মেরেই চলেছে। ইস্পাতের মতো কঠিন হাতের ঘুষি পড়ছে মুখে। ওদের দলের দুজন লোক ছাড়াতে এলে ইহানের অগ্নিদৃষ্টি দেখে পিছিয়ে গেল তারা। মেলা প্রাঙ্গণের গেট দিয়ে যখন ইহান ঢুকছিল তখনই ইহান দেখেছে ছেলে দুটো লোলুপ দৃষ্টিতে ইনশিরাদের দিকে এগিয়ে যাচ্ছে। বাকিটার বুঝে নিতে অসুবিধা হয়নি ইহানের। ছেলেটার কলার ধরে ইনা আর ইনশিরার সামনে এনে বলল, সরি বল। ভুল করছেন ইহান মির্জা, ওকে ছাড়ুন। কণ্ঠস্বর পরিচিত। ইহান ছেলেটার কলার ধরে রেখে ঘুরে তাকায়। বিরোধী দলের সভাপতি লাবিব দাঁড়িয়ে। ইহান দাঁতে দাঁত চেপে লাবিবের সামনে ছেলেটাকে আরেকটা ঘুষি মেরে ইনশিরার সামনে নিয়ে বলে, সরি বল, বল সরি। প্রণমীকে একপাশে দাঁড় করিয়ে মিস জেনি ডিজাইনার কুশন কভারগুলো দেখছিল। আজ অনেক দিন পরে প্রণমীকে নিয়ে শপিংয়ে বেরিয়েছে সে। কতক্ষণই বা বাড়িতে বসে থাকতে ভালো লাগবে মেয়েটার? কিছু নাই, দেখতে পাক, মিস জেনি তো আছে। সবকিছু বলে যাচ্ছে সে। প্রণমী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপু আসবে না? আপু তো বললো। হ্যাঁ আসবো তো মামনি, ওরা রেস্তোরাঁ থেকে আসতে আধা ঘন্টা লেট হবে। তুমি বলো আর কি নিতে চাচ্ছ? ভাইয়ার জন্য একটা নিউ শার্ট। ঠিক আছে, এখানে শপিং শেষ, চলো আমরা 2nd ফ্লোরে যাই, জেন্টস পয়েন্টে। একটা শার্ট কিনে প্যাক করে দিতে বলে মিস জেনি প্রণমীর দিকে ফিরে বলল, প্রণমী মাই বেবি, তুমি কিছুক্ষণ এখানে চুপ করে বসে থাকো। আমি 2 মিনিট ওই ওয়াশরুমে যাব আর আসবো। অসুবিধা হলে সাথে সাথে বাটন টিপে আমাকে কল করে দেবে, ওকে? প্রণমী হেসে বলল, ওকে, বুঝতে হবে না, আমি দাঁড়িয়ে আছি, আপনি যান। একপাশে প্রণমীকে দাঁড় করিয়ে রেখে মিস জেনি ওয়াশরুমে ঢুকে গেল। প্রণমী দাঁড়িয়ে রইল চুপচাপ ভদ্র মেয়েদের মতো। ইরফান নিজের পছন্দের ব্র্যান্ডে শোরুমে ঢুকে গুডির কালেকশন দেখছিল। একটাও পছন্দ হচ্ছিল না। বেকার বেকার কিছু উল্টে পাল্টে দেখে রেখে দেয়। তার গায়েও একটা হুডি আর 3/4 প্যান্ট, পায়ে হোয়াইট কেটস। স্পোর্টস ক্লাব থেকে টেনিস খেলে সোজা এখানে এসেছে সে। আজ ইরফানের সাঙ্গপাঙ্গরা কেউ আসেনি সাথে, নিক্সন এসেছে শুধু। সে দূরেই নিজের জন্য শার্ট দেখছিল। হঠাৎ ইরফানের ফোনের রিংটোন বেজে ওঠে। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে রাফি বলে, দোস্ত কই? আছি মলে। কি হয়েছে? বাণিজ্য মেলায় আয়, এখানে ক্যাসাল লাগছে। ক্যাচাল মানে? ইনশিরা আর ইনিয়ারের বাট লাবিবের লোক টিস করছিল সম্ভবত। ইয়ান ভাইয়া পিট আসছে, ওদের লোক আসছে, ইয়ান ভাইয়াদেরও লোক আসছে। তুই আয়, আমরাও আসি বাকিরা। ইরফানের চোয়াল শক্ত হয়, খেকিয়ে ওঠে রাফির উপর। এই এই, তোরা ওই চুতিয়ারে চিৎ করে ধরে রাখ। এখন পুলিশে খবর দিতে নিষেধ কর ভাইয়াকে। ওটাকে চিৎ করে ধরে রাখবি, আমি এসে ওই সুধীর ভাইয়ের জায়গা মতো কিক মারবো। ছি, মুখের কি ভাষা! এটা তো পাবলিক প্লেস, অভদ্র কোথাকার। ম্যাম, একটু ওপাশে গিয়ে বসবেন।
এখানটা ক্লিন করব। প্রণমী জি বলেই পাশে সরে যায়। ছড়ি মেলে হেঁটে দূরে যেতে নিলে কারো গায়ের সাথে ধাক্কা লাগে তার। ইরফান ফোনে কথা বলতে বলতে ওপাশ থেকে আসছিল, খেয়াল করেনি প্রণমীকে। ধাক্কা খেয়ে খেকিয়ে ওঠে। শালা কানা নাকি? প্রণমী শিউরে ওঠে। এ তো মনে হচ্ছে সেই কালীবাজি লোকটা। ইরফান মাথা ঘুরিয়ে দেখতে পায় প্রণমীকে। কিছু মুহূর্ত প্রণমীর চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর বাঁকা হেসে বলে, হ্যাঁ তো লেডিস, তাহলে তো শালা হবে না। প্রণমী দাঁড়িয়ে আছে চুপচাপ। ইরফান প্রণমীর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, যাই হোক, তোমরা মেয়েরা তো নিজেদের ভুল স্বীকার করবে না, তাই আমি সরি বললাম। সরি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।